বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন নিউ ইয়র্কের কোলগেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডক্টর নাবিন মোর্শেদ এবং আমার ডানে রয়েছেন শিক্ষক, স্বাধীন সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক আসিফ বিন আলী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যে বিষয়টি নিয়ে বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি এবং সীমান্ত পরিস্থিতি আলোচনার একটা অন্যতম উপাদান। সো সাম্প্রতিক যে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করেন ডক্টর নাবিন? আমার কাছে প্রথমে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকবার জন্য, অনেকদিন পরে আপনি আমাকে ডাকলেন, থ্যাংক ইউ। এই পরিস্থিতি আমি বলবো একটা ধারাবাহিকভাবেই গড়ে উঠছে। এই যে একটা ক্ষেত্র তৈরি করার বিষয় আছে, এই ক্ষেত্রটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম যেন। আপনি জানেন আমি এই বিষয়ে আমি গবেষণা করছি, একটা বইও লিখেছি, ইন্ডিয়াস বাংলাদেশ প্রবলেম, যেই গবেষণাটা করতে গিয়ে আমি দেখেছি যে এই ৭১ থেকে আপনি শুরু করতে পারেন এই তৈরি করার বিষয়টা, যে ৭১ সালে ভারত যেইভাবে ক্ষেত্র তৈরি করেছে যে আমাদেরকে চিরতরে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যেতে হবে ভারতকে, এবং আমরা দিয়ে গেছি সেই তখন থেকে। সেটার একটা দিক আমাদের ফরেন পলিসির জায়গা থেকে ছিল কোয়াইট ডিপ্লোমেসি, অর্থাৎ আমরা এই সাউথ এশিয়াতে আমরা কনফ্লিক্ট নিয়ে খুব একটা কিছু বলবো না, আমরা ডিপ্লোম্যাটিক্যালি সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, কোনো কন্ট্রোভার্সিয়াল পজিশন আমরা নিব না। এটার ফলে যেটা হয়েছে যে এই আনকন্ডিশনাল সাপোর্ট আর কোয়াইট ডিপ্লোমেসি দুটো মিলে যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে ভারতের জন্য, সেটা হচ্ছে যে তারা তাদের নিজেদের দেশে যেই বাঙালি মুসলমান সম্প্রদায় আছে তাদেরকে তারা ইচ্ছামতো বাংলাদেশি বলতে সক্ষম হয়েছে, এবং ওরা যখন সেটা করেছে বাংলাদেশ এটা নিয়ে কোনো কিছু বলেনি, মেনে গেছে যে সেটা ভারতের অন্তর্বর্তী একটা ব্যাপার না, অন্তর্বর্তী না, অভ্যন্তরীণ, হ্যাঁ অভ্যন্তরীণ, হ্যাঁ ওটা ওদের ইন্টারনাল অ্যাফেয়ার। হ্যাঁ, তো ওখান থেকে ওরা বলেছে যেটা আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার, তো আমরাও বলেছি যে না এটা ওদের ইন্টারনাল অ্যাফেয়ার। এবং আপনারা দেখবেন যে এখনও সেই ধারাবাহিকতাটা কিন্তু চলছে। আমরা কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে এরা যদি ইনফিলট্রেটর হয় তাহলে তো এটাকে বর্ডার কিলিং বলা যাবে না, কিন্তু তাহলে কোনটাকে তাহলে বর্ডার কিলিং বলা যাবে? এটার মানেও কিন্তু সেটাই যে এটা, আবার এটাও বলেছেন যে হয়তো সামালও দেওয়া যাবে না, আমি জানি না কতদিন এভাবে রাখতে পারবো। না, যে তার মানে একটা ওই ইন্টারনাল অ্যাফেয়ারের ওই দিকটাতেই যাচ্ছে। যে তো সেই ৭০-এর দশক থেকে এখন পর্যন্ত আমরা সেই কাভারটা দিয়ে এসেছি। তো এটা তো অনেক লম্বা সময়, হ্যাঁ, এখন জেনারেশনের পর জেনারেশন বাঙালি মুসলমান সেখানে থাকেন এবং ঘটনাক্রমে সীমান্ত এলাকাতেই থাকেন, মুর্শিদাবাদ, মালদা, সেসব জায়গায় সবচাইতে বেশি বাঙালি মুসলমান বাস করে। এবং আমি গবেষণাকালে আমি যখন কলকাতায় কিছুদিন থাকি এবং বিভিন্ন জায়গায় কথা বলি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কথা বলি এই ব্যাপারে, তখন আমাকে অনেকে কিন্তু বলেছে যে হ্যাঁ আপনি কি জানেন যে ২৪ কিলোমিটারে ঢুকে গেছে বাংলাদেশিরা, হ্যাঁ এখানে আমাদের কিন্তু কোনো কন্ট্রোল নাই সেই বর্ডারে। এটা আমি বলছি ২০১৭-১৮ সেই সময়কার কথা। তার অর্থাৎ যে তারাও খুব সহজভাবে গ্রহণ করে নিয়েছে যে সেই বাঙালি মুসলমান পপুলেশন আসলে বাংলাদেশি। তো এখন আরেকটা যেটা হয়েছে যে আপনি দেখেন যে অন্যান্য জায়গায় দিল্লিতে বলেন, ব্যাঙ্গালোরে বলেন, যদি বলেন যে আমি মালদা থেকে এসেছি, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, তখন ওরা বলবে ও তার মানে আসলে কিন্তু বাংলাদেশি, তার মানে বাংলাদেশ থেকে এসছে। তারপর বলবে যে ওরা ওইভাবে কথা বলে তার মানে ও পানি বলছে তার মানে নিশ্চয়ই বাংলাদেশি। খুব সুপারফিশিয়াল কিছু ক্যাটাগরিজ ব্যবহার করে ওরা বলার চেষ্টা করবে যে এরা আসলে বাংলাদেশি, যেখানে এরা আসলে বাঙালি মুসলমান। এখানে যেটা হয়ে যায় হচ্ছে যে এই কনফ্লিকশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্কিপ গোটিং, এই স্কিপ গোটিংটা যখন করা যায় তখন এটার জন্য কিন্তু সবচেয়ে ভালো টার্গেট আসলে বাঙালি মুসলমানই, কারণ ওদের তো আসলে বাংলাদেশে যাওয়ার কোনো জায়গা নেই। তার মানে ওদেরকে আরাম করে নিপীড়ন করা যাবে এবং এটার কোনো রিপারকাশন হবে না। বাংলাদেশও যেহেতু মেনে নিয়েছে, যেটা ভারতের ইন্টারনাল ইস্যু, তারাও এ নিয়ে কোনো উচ্চবাচ্য করবে না। তো এটার সুবিধাজনক কেন? কারণ ওরা ইচ্ছামতো তাহলে ব্যবহার করতে পারে এই বুগিম্যানটাকে, ইচ্ছামতো বলতে পারে এই যে বাংলাদেশি, আবার যখন মনে হয় যে না বলবে না তখন বলবে যে না আমাদেরই লোক, আবার বলবে না বাংলাদেশি। এই যে একটা প্রিক্যারিটি তারা তৈরি করে রেখেছে, একটা ডিসঅর্ডার, ডিউরেবল ডিসঅর্ডার বলতে পারি, তৈরি করে রেখেছে এই সীমান্ত এলাকায়। এটার অর্থাৎই হচ্ছে যে তারা যখন ইচ্ছে তখন ব্যবহার করে। তো এই পুশিন আমরা বলছি, ওরা বলে পুশ আউট, আমরা পুশ আউট করে দেবো। আমি কিছুদিন আগে যখন
ভারতে যাই, তখন আমি দেখি যে ওদের পুরো টিভি চ্যানেলগুলোতে চলছে ডিপোর্ট ডিলিট, ডিপোর্ট ডিলিট, ডিপোর্ট ডিলিট, এমনভাবে যে এটা খুব সহজ, এই আইডেন্টিফাই, ডিটেক্ট, ডিপোর্ট ডিলিট, ডিপোর্ট ডিলিট, এই যে একটা এইভাবে চলছে, অ্যাজ ইফ খুব সহজ। এই ডিটেকশনটা অ্যাজ ইফ খুব সহজ, এই ডিলিট করাটা অ্যাজ ইফ খুব সহজ, এই ডিপোর্ট করাটা অ্যাজ ইফ খুব সহজ। হ্যাঁ, এবং ওদের এখন এই সময়ে নতুন যেটা আমার মনে হয় যেটা দৃশ্যমান, সেটা হচ্ছে যে ওরা এখন বলছে যে আমরা আর এই ফরেনার্স ট্রাইব্যুনালে রাখবো না, আমরা ওদেরকে ডাইরেক্টলি আমরা ডিপোর্ট করে দিব। তো সেইটাই আমরা এখন দেখছি চলমান। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, এখানে আমাদের মিডিয়াতে এই খবরটা আসছে যে আমাদের দিক থেকে বিজেপি এবং এলাকাবাসী সীমান্ত পাহারা দিচ্ছে। তো এই দৃশ্যটা আমি বলবো, আমি যখন গবেষণা করি সীমানা এলাকায়, সেটার সাথে কিন্তু ঠিক খাপ খায় না। কারণ আমি নিজে সেই সময় যখন আমি এখানে থেকে এসেছি, আমি দেখেছি কিভাবে আসলে এই মিলেমিশে বর্ডারের এপার ওপার করে থাকে। তো এখন আমরা তার মানে বুঝছি যে এটা একটা স্পেকটেকল, এটা একটা স্পেকটাকুলার একটা জিনিস হচ্ছে। হ্যাঁ, বর্ডার হাটও বসতো, এটা ফর্মালাইজড একটা ব্যাপার ছিল, বর্ডার হাটও বসতো এবং ইনফর্মালিও অনেক যাতায়াত হতো। এবং এটা নিয়ে আসলে খুব একটা উচ্চবাচ্য ছিল না, কারণ এই এলাকাগুলো তো আসলে ভীষণ গরিব এলাকা এবং দুদেশেরই রাষ্ট্র জানতো যে এই বাণিজ্যটা ছাড়া, এই ইনফর্মাল ট্রেড ছাড়া এই এলাকাগুলো আসলে আর টিকে থাকবে না। তো তারাও আবার এদিকে তাকাতো না। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা এই জিনিসটা কিন্তু আমরা ভিতরেও দেখি, যেমন ব্যাঙ্গালোরের মতো শহরেও দেখি। হ্যাঁ, যে সেখানে আপনি দেখবেন যে ময়লার ব্যবসাটা বাংলাদেশিরা অথবা বাঙালি মুসলমানরা করে। এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু ওরা করতে পারে না। আমাকে যেমন অনেকে বলছে যে এই এলাকাগুলো হচ্ছে সব বাংলাদেশি, আমি ওখানে গেলাম দেখে আসি তো বাংলাদেশি, তবে দেখলাম যে ওরা আসলে বাংলাদেশি না। তখন বললাম যে কই বাংলাদেশি কোথায়, তখন বলছে যে না, ওরা সবাই চলে গেছে, যখন ধরপাকড় শুরু হয়েছে তখন ওরা চলে গেছে। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ জিনিসটা এটাই, ওরা ইচ্ছা মতো বলতে পারে ওই যে বাংলাদেশি, কিন্তু ওরা বাংলাদেশি নাও হতে পারে। এই যে একটা ডিনায়াবিলিটির মধ্যে সবসময় ওরা থাকে, এই যে এটা এক ধরনের ফাসাদ তারা সবসময় তৈরি করতে পারে, এটাই হচ্ছে এটার ম্যাজিকটা। এবং আপনি দেখবেন যে সেখানকার বাঙালি মুসলমান কমিউনিটি তারাও ময়লার কাজটাই করে, কিন্তু তারা সারাক্ষণ বলবে যে এখানে বাংলাদেশিরা এখানে খুবই গুরুত্বপূর্ণ স্থানে আছে, তাদের পলিটিক্যাল কানেকশন আছে, ঠিকাদারদের দ্বারা এমএলএদের সাথে তাদের কানেকশন আছে, সেই জন্য তারা অনেক বড় ব্যবসা করে এখানে, তারা আমাদেরকে এখানে আমাদের কাজকর্ম সব নিয়ে নিচ্ছে এবং আমাদেরকেই বরং বাংলাদেশি বলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো তাদের এই একটা চার্জ আছে, কিন্তু এই চার্জটা সত্যি না মিথ্যা যাচাই করার জন্য এভিডেন্সটা আসলে কিন্তু ঠিক নাই, এটা মুখের কথাতেই থেকে যাচ্ছে, হিয়ারসে। হ্যাঁ, যে কিন্তু ওরা কিন্তু সাকসেসফুলি এই বাঙালি মুসলমান সম্প্রদায়ও বলতে পারছে যে এই যে বাংলাদেশিরা সেই জিনিসটা করছে, তো ওদেরকে আমরা তাহলে বের করে দিই। হ্যাঁ, যে কিন্তু আবার দেখানোর সময় ঠিকই আবার ঠিক দেখাতে পারছে না। এখন সীমানা এলাকাতে এখন এই জিনিসটা, এই স্পেকটেকল জিনিসটা আমি মনে করি গুরুত্বপূর্ণ, কারণ আমার কাছে এখন মনে হচ্ছে যে এই যে এটা দিয়ে একটা নাটক পরিচালনা করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা সীমান্তের কথা আসলে ঠিক বলেন। এখানে যে দৈনন্দিনভাবে যে তাদের আসলে একটা একসাথে থাকার একটা ইতিহাস আছে, সেটার ঠিক বিপরীতেই। আসিফ, এই যে সীমান্তে পুশিন, গুলি, হত্যা, অনুপ্রবেশের ঘটনা, এগুলো আসলে শেষ পর্যন্ত দুদেশের সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলছে? টানাপোড়েনটা আছে, ভালো খারাপ দুটোই আছে, কিন্তু আলটিমেটলি কোন পথে আসছেন দুদেশে? জিলুর ভাই, আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে টপিকটাতে আমরা কথা বলছি, যদি আমরা দুই দেশের পারস্পরিক আভ্যন্তরীণ সম্পর্কের কথা বলি, আমার কাছে মনে হয় যে এটা ভারতের কাছে একটা প্রেশার ক্রিয়েট করার টুল বাংলাদেশের ওপরে, এবং এটা হিস্টোরিক্যালি আমরা দেখেছি। কী ধরনের প্রেশার এবং কেন প্রেশার? এটা আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল ফ্রেজে যখন বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বা একটা টেনশন তৈরি হয়েছে, তখন এই টুলসটাকে ব্যবহার করা হয়েছে। আই এম স্পিকিং মোর অফ আ ফরেন পলিসি পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ। দেখেন, সীমান্ত, এই যে মানে অনুপ্রবেশকারী বাঙালি যে শব্দটা, বাংলাদেশি মুসলমান যে শব্দটা ভারতীয় মিডিয়াতে ব্যবহার হচ্ছে এবং যেটা আমাদের এখানে আমরা যে শব্দটা অস্বীকার করি, এই বিতর্কটা অনেক পুরনো। এবং এইটার ক্ষেত্রে আমরা প্রথম একটা ট্রেস পাই যে 1990-এর দিকে আমরা দেখব যে কংগ্রেস সরকার একতরফাভাবে বাংলাদেশে পুশিন করা শুরু করে।
1991 শেষের দিকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সফরে যান ভারতে, এবং তখন তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়, সেখানে চাকমা শরণার্থী নিয়েও আলোচনা হয়, পানি বন্টন চুক্তি নিয়েও আলাপ হয়, এবং 28 মে 1982 সালে বাংলাদেশ ভারতের একটা জয়েন্ট স্টেটমেন্ট আসে, এবং সেই স্টেটমেন্টে আমরা প্রথম অফিসিয়াল এই শব্দটা পাই, যেখানে ইলিগাল ইমিগ্রেশন অফ পিপল অ্যাক্রস দ্য বর্ডার। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অফিসিয়াল ডকুমেন্ট যেখানে ইলিগাল ইমিগ্রেশন অ্যাক্রস দ্য বর্ডার এটাকে রিকগনাইজ টু সাম এক্সটেন্ট করা হচ্ছে। এবং পরবর্তীতে যখন দেখব যে 1990-এর পরে 92-এর পরে যখন কংগ্রেস গভর্নমেন্ট এককভাবে ইউনিলেটারালি ফেরত পাঠানো শুরু করে, তখনকার বাংলাদেশ গভর্নমেন্ট এটা প্রতিবাদ জানিয়েছিল, এবং পরবর্তীতেও এই প্রতিবাদটা কন্টিনিউ থাকে। কারণ বাংলাদেশের দিক থেকে বারবারই বলা হয়েছে যে বাংলাদেশ ভারতের যে বর্ডার, এটা হচ্ছে খুবই ইনফর্মাল বর্ডার। ইটস নট লাইক নর্থ আমেরিকা আর অন্যান্য জায়গায়। এখানে মানুষের জীবন জীবিকা, তাদের আত্মীয়তা সব পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। যদি এই ধরনের ঘটনা ঘটেও থাকে তাহলে লিগ্যাল প্রসেসে হতে হবে, যদি আইডেন্টিফাই হয় তাকে সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দিতে হবে। ভারতের দিক থেকে আমরা এই ব্যাপারটাতে খুব একটা আগ্রহ দেখিনি, এবং আগ্রহ না দেখার অন্যতম কারণ হচ্ছে তাদের ডোমেস্টিক পলিটিক্স। দেখেন, এই বাংলাদেশি মুসলমান ভারতের জাতীয় রাজনীতিতে যাওয়ার আগে আঞ্চলিক রাজনীতিতে এটার একটা সূচনা হয়েছে, এটাও আমাদের বোঝা দরকার। তারপরে আমি আসছি আপনার মূল প্রশ্নটার উত্তর করতে। আসামে আমরা দেখি 1985 সালে আসাম চুক্তি হয়, এবং প্রচুর বাঙালি বিরোধী ওই সময় একটা মুভমেন্ট তৈরি হয়। 80-র দশকে হচ্ছে বাংলাদেশি মুসলমান খেদাও আন্দোলন হয়, এবং আমরা দেখলাম যে পরবর্তীতে আসলে আসাম থেকে এটা শুরু হলো, 90-95-তে গিয়ে এটা দিল্লিতে কেন্দ্রীয় রাজনীতিতে আসা শুরু করলো, এবং পরবর্তীতে কংগ্রেস গভর্নমেন্ট এবং বিজেপি গভর্নমেন্ট উভয়ের দিক থেকেই দেখা গেছে যে এই বাঙালি মুসলমান বাংলাদেশি মুসলমান ইস্যুটি থেকেছে। তবে এটা সব থেকে বেশি ব্যবহার করেছে বিজেপি সরকার। কংগ্রেস গভর্নমেন্টও এটা প্রেশারাইজ করেছে মাঝে মাঝে, কিন্তু কম তুলনামূলকভাবে। বিজেপি গভর্নমেন্ট এটা অনেক বেশি করেছে। সো আমরা দুইটা ফ্রেজ দেখি, একটা হচ্ছে 2000 থেকে 2005 সালের একটা ফ্রেজ। এই পুশিংটা অনেক বেশি বেড়ে গেছিল, এবং এত বেশি এটা বেড়ে যায় যে এটা ওই সময় কিন্তু বেশ কয়েকটা সীমান্ত সংঘর্ষের দিকেও আগায়। তো ওইটার একটা ব্যাখ্যা পাওয়া যায় যে কেন বেড়ে গেল। তখন বিএনপি গভর্নমেন্ট সরকারে ছিল, ভারত সরকারের কাছে এটা একটা টুলস ছিল, যে যেহেতু গভর্নমেন্টের সাথে অনেকগুলো জায়গাতে সম্পর্কগত জায়গাতে, যেমন চায়না আমেরিকা কেসে বা বাংলাদেশ ইন্ডিয়া কেসে অনেক মতদ্বৈত হচ্ছে, তখন তারা এটাকে ব্যবহার করেছিল। আমরা একটা সিমিলার প্যাটার্ন পরবর্তীতে দেখলাম যে এটা কমে আসলো যখন শেখ হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসলো। কিন্তু ঠিক যে মুহূর্তে আমরা আবার দেখবো যে শেখ হাসিনা গভর্নমেন্ট চায়নার দিকে খানিকটা মুভ করা শুরু করলো 2016-র পর থেকে, 2017 থেকে 19 পর্যন্ত আমরা দেখি যে সেম ট্রিক সীমান্তে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। সো ব্যাপারটা এইরকম না যে এটা শুধুমাত্র বিএনপি গভর্নমেন্ট বা আওয়ামী লীগ গভর্নমেন্ট, কারণ এভিডেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এইটা আসলে ফরেন পলিসির অন্যান্য বিষয়ের সাথেও সম্পর্কযুক্ত। আমরা এখন পর্যন্ত যে তথ্যটা পাই সেটা হচ্ছে 2017 থেকে 20 সালের মধ্যে 9,612 জনকে পুশিং করা হয়। ইটস এ হিউজ নাম্বার আপনি যদি চিন্তা করেন, বিকজ ওই সময়টাতেই কিন্তু মানে ওই গভর্নমেন্টের সাথে চাইনিজদের একটা মানে নেগোসিয়েশনের জায়গা একটা তৈরি হয়েছিল। তো আমি এই জায়গা থেকে দেখি যে মুহূর্তে দুইটা দেশের সরকারের সম্পর্কের মধ্যে স্থবিরতা বা অস্থিরতা তৈরি হয়েছে, ইট ওয়ার্কড অ্যাজ আ টুল ফরেন পলিসির জায়গা থেকে, এটা হচ্ছে একটা জায়গা। আর ডোমেস্টিক রাজনীতির জায়গা থেকে এটা এই মুহূর্তে বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ, টু সাম এক্সটেন্ট উত্তরপ্রদেশেও এটা এক ধরনের পলিটিক্যালি খুবই পাওয়ারফুল রেটরিক, কারণ মানুষ এটা বিশ্বাস করছে যে ওকে ফাইন, বাংলাদেশি মুসলমানরা আসছে, এরা এই করছে। কিন্তু আপনি যদি দেখেন যে যাদেরকে এখন পর্যন্ত বাংলাদেশের ভেতরে পাঠানো হয়েছে, যেমন 7 জুন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এখন পর্যন্ত তারা 4,800 বাংলাদেশিকে পুশিং করেছে, এবং মোটামুটি 836 জন এখনও অপেক্ষারত রয়েছে যাদেরকে তারা পুশিং করবে। এখন এই যে মানে তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবেই প্রাদেশিক সরকারগুলো স্বীকার করে নিচ্ছে যে আমরা আইনের তোয়াক্কা করছি না, আমরা রাতের বেলা রাতের অন্ধকারে সীমান্তের ওপারে তোমাকে ঠেলে দিব। এখন ওই পারে গিয়ে কি হলো এটা তোমার ব্যাপার। এখন যাদেরকে পাঠানো হচ্ছে আপনি যদি তাদের আইডেন্টিটি ক্যাটেগরাইজ করেন তাহলে দেখবেন যে এটা এখানে 3টা গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হচ্ছে যে যারা আজ থেকে 20 থেকে 30 বছর আগে বাংলাদেশ থেকে চাকরির খোঁজে ইনফর্মাল লেবার হিসেবে ওখানে গেছে, নদী ভাঙনের ফলে গেছে,
ইনফর্মাল লেবার হিসেবে, এবং তারা ওইখানে অনেক দিন থেকে গেছে, হ্যাঁ, এবং ওইখানকার ইনফর্মাল ইকোনমিতে ইনক্লুড হয়ে গেছে এবং খুব একটা ডকুমেন্টেশন নাই। এটা একটা শ্রেণী। আর একটা শ্রেণী হচ্ছে সে মুসলমান এবং এইটাই যথেষ্ট। মানে এদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তাদের নিজস্ব রাষ্ট্রীয় ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড রয়েছে, অন্যান্য জিনিস রয়েছে। তাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এই আধার কার্ডগুলো তাদেরকে গ্রেফতার করার পরে নেওয়ার পরে পুলিশ নষ্ট করে ফেলেছে, তাদের কাছে আর কোনো ডকুমেন্টেশন নাই প্রমাণ করার জন্য। কারণ আসলে কি এই যে প্রান্তিক জনগোষ্ঠী এটার মুখোমুখি হচ্ছে তাদের আসলে ব্যাকআপ এত ডকুমেন্টস থাকে না। তো পুলিশ যদি শুধু সে বাংলায় কথা বলে, সে মুসলমান, অনেক ক্ষেত্রে ইভেন হিন্দিতে কথা বলে কিন্তু সে মুসলমান, শুধু এই অভিযোগেই তাদের আধার কার্ডগুলো পুড়িয়ে দেয় এবং বাংলাদেশের দিকে ঠেলে দেয়, তাহলে তো তাদের কোনো এজেন্সি নেই। থার্ড আর একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যারা রোহিঙ্গা, যে কোনোভাবেই হোক, রোহিঙ্গারা যখন গণহত্যার শিকার হয়েছে মায়ানমারে, তারা বাংলাদেশে এসছে, কিছু ওখানেও গেছে, এবং এই রোহিঙ্গাদেরকে তারা বাংলাদেশি মুসলমান বলে পুশিন করছে। সো এইটা তিনটা ব্রডলি ক্যাটাগরি আছে। তো এদেরকে যখন পুশিন করা হচ্ছে, দেখেন যারা বাংলাদেশি, মানে যাদের আত্মীয় স্বজন স্থানীয়ভাবে আছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে চলে যাচ্ছে। কিন্তু বড় যে দুইটা অংশ, যারা আসলেই বাংলাদেশি না কোনোভাবেই, যারা ভারতীয় কিন্তু মুসলমান হওয়ার কারণে এইটা শিকার হলো, কিংবা রোহিঙ্গা যারা এটা শিকার হচ্ছে, তাদের বিরুদ্ধে তারা যখন এপারে আসছে, আমরা কিন্তু পাসপোর্ট আইনে মামলা দিচ্ছি। এই মানুষগুলো কিন্তু জেলে পড়ে থাকছে এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনো আইনগত সুরক্ষা নেই। একটা উদাহরণ দেই জিলুর ভাই, গত 3 সপ্তাহেই বেশ কয়েকজন রোহিঙ্গা যাদেরকে পুশিন করা হয়েছে, তার মধ্যে অন্তত 2 বা 3 জন সম্ভবত তারা অলরেডি ইউএনের রিফিউজি, মানে যে রেজিস্ট্রেশন, সেখানে রেজিস্টার্ড রিফিউজি। এই রেজিস্টার্ড রিফিউজিকে যখন ভারত সরকার বর্ডার ক্রস করে বাংলাদেশের ভেতরে পাঠালো এবং আমরা যখন জানলাম, আমাদের কি রেসপন্স ছিল? আমাদের তো উচিত ছিল এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করা, আমাদের উচিত ছিল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে বলা যে ওকে ফাইন, তো মানে আমরা দরকার হয় ডোনেট করব, তুমি ভারতীয় আদালতে গিয়ে মামলা করো, বলো যে এই 3 জন রেজিস্টার্ড রিফিউজিকে সশরীরে উপস্থাপন করতে। আমরা যেটা করতেছি, মানে ভারতে তো এটা রেটরিক, হ্যাঁ, আমাদের এখানে আরও বড় রেটরিক। কারণ কি, এটা নিয়ে অনেক কিছু কথা বলা যায় কিন্তু অ্যাকশন না নিলে তো কারো কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না। কারণ এই মানুষগুলো তো ধরেন গরিব মানুষ, তারা হয় জেলে পচে মরে যাচ্ছে বা ওই সীমান্তে জিরো লাইনে আটকে থাকছে, কিন্তু আমাদের যে অ্যাকশনটা নেওয়ার কথা ওইটা কিন্তু আমরা নিচ্ছি না। মিডিয়া এঙ্গেজমেন্ট দেখেন নাই। এই যে গত হেমন্ত বিশ্ব শর্মা, সে এবং শুভেন্দু অধিকারী দুইজনই পাবলিক স্টেটমেন্টে বলছে যে তারা বাংলাদেশে পুশিন করছে এবং পুশিন বেআইনি। এইটা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এখন পর্যন্ত 12-13টা চিঠি তারা ভারত সরকারকে পাঠিয়েছেন, এটা জানিয়ে। ওকে, আই রেসপেক্ট দ্যাট। কিন্তু দেন আপনার তাহলে এইটা তো হিউম্যান রাইটস ভায়োলেশনও। তাহলে আমাদের আমরা অ্যামনেস্টির সাথে কোথায় এঙ্গেজ হচ্ছি, আমরা ইউএন হিউম্যান রাইটস কমিশনের সাথে কোথায় এঙ্গেজ হচ্ছি? ফরগেট অ্যাবাউট দ্যাট, ইভেন ভারতে যে হিউম্যান রাইটস কমিশনগুলো রয়েছে, যারা ভারত সরকারের এই উদ্যোগগুলোর বিরোধিতা করছে, তাদের সাথে আমরা কোথায় এঙ্গেজ হচ্ছি? মানে আমাদের দিক থেকেও রেসপন্সটা স্লোগানেই রয়েছে। সো আমি সামারি করব আপনার প্রশ্নটার এইভাবে যে ডেফিনেটলি এইটা টুলস আকারে ব্যবহার হচ্ছে এবং ইটস আ কাইন্ড অফ সফট রিমাইন্ডার যে ওকে ফাইন, দিস থিং উইল কন্টিনিউ, সীমান্ত উইল বি ডিস্টেবিলাইজড অ্যাজ লং অ্যাজ মানে উই ডোন্ট সি। নাবিন, আপনি বলবেন, কিন্তু আমি জাস্ট বোঝার জন্য যে সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই পক্ষের ঘাটতিটা কোথায় আসলে, দুই দেশের সীমান্ত? এখানেও একটা বৈষম্য কাজ করে। এই যে আবার ওই আমরা আমাদের টিভিতে যে চিত্র পাচ্ছি যে সীমান্ত রক্ষা করার বিজিবিরা লাইন দিয়েছে, ওরা তো লাইন দিয়ে নেই, ওদের তো টাওয়ারে 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 ভরে গেছে, তাই না? ওদের তো কাঁটাতার আর প্রয়োজন হচ্ছে না, ওদের ইলেকট্রনিক ফেন্সিং আছে। ওদের যেই ধরন বিএসএফের, ওদের যেই ধরনের উন্নত মানের সার্ভেইলেন্স ক্যাপাবিলিটিস আছে, সেটার সাথে আমাদের পারার কোনো সুযোগই নেই। ইনফ্যাক্ট আমার গবেষণাকালীন বিজেপির ওরা বলছিল যে আসলে আমাদের ওদের সাথে সম্পর্কটা রাখাটা জরুরি হয়ে যায় খানিকটা আমরা যেন ওদের টেকনোলজিটাও ব্যবহার করতে পারি। তো ওরাও দেখছে, আমরাও তাহলে একটু দেখতে পাই কী হচ্ছে। তো তার মানে কি? তার মানে যে ওরা এগুলি খুব সুন্দর করে ক্রাফট করতে পারে, এমন না যে এটা মানে ওরা যখন ধরে তখন ওরা জেনে শুনেই ধরে, যখন ওরা ধরে না তখন সেটা ওরা জেনে শুনেই ধরে না। তো এই যে আপনি এটা বলছেন যে টুল, কিন্তু এটা আসলে টুলের থেকেও আপনি এটা তাদের ন্যাশনাল পলিসির সাথেও আপনি যোগ করতে পারেন, যে এটা তো তাদের
NRCCA যেটা আমরা 2019 সালে দেখলাম, হ্যাঁ, যে বেসিক্যালি এটা একটা অ্যান্টি মুসলিম একটা প্রপোজিশন, হ্যাঁ, যে যারা মুসলমান নিশ্চয়ই তাদের বাইরের দেশগুলোর সাথে একটা সম্পর্ক আছে, এবং সেটারই রেশ ধরে ওরা যখন দেখলো যে NRCCA করাতে তাদের এত প্রতিবাদ হলো, সারা দেশ জুড়ে প্রতিবাদ, এবং সেখানে আমি বলবো যে মানে ভারতে সাধারণ মানুষের কিন্তু এই ধরনের একটা উদারতা আছে, হ্যাঁ, যে ওরা এই মানবিক দিকটা কিন্তু বোঝে, যে যখন এই প্রতিবাদটা তারা দেখলো তখন ওরা এখন এই SIRটা করলো। SIRটা আমরা বলতে পারি NRCCA ইন আ ব্যাক হ্যান্ডেড ওয়ে, হ্যাঁ, যে ডাইরেক্টলি NRCCA করতে পারলো না বলে ওরা এখন SIR করলো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো যে আমরা বলছি যে বাংলাদেশি আইডেন্টিফাই করা, কিন্তু এখানে ধরা পড়লো তাদের এই রেজিস্ট্রেশনে অনেকে যারা আসলে দলিত, মতুয়া, নমশূদ্র এরা, এবং এটা খুব ক্লিয়ার হয়ে গেল আসলে ওদের জন্য এবং যারা দেখছে, পর্যবেক্ষণ করছে তাদের জন্য, যে এখানে আসলে ওরা ভেবেছিল যে এইভাবে ডিভিশনগুলো কাজ করে, এভাবে আমরা করলে তাহলে মুসলমানগুলোকে আমরা ছেঁকে তুলতে পারবো। আসলে সেটা হয়নি, কারণ এখানে এক ধরনের ডকুমেন্ট ফেটিশিজম কাজ করছে। এটা আমাদের দেশে হয়, আমরা ইন্ডিয়াতে দেখেছি, আমরা মায়ানমারে দেখেছি রোহিঙ্গাদেরকে যেভাবে কনস্টিটিউশনাল রিফর্ম করে তাদেরকে স্টেটলেস করে দেওয়া হলো। যখন সেটা হয় 2017-17 যখন মায়ানমারে এই জিনিসটা আবার নতুন করে উঠে আসে, আমরা কিন্তু তখনই জানতাম যে এই জিনিসটা ইন্ডিয়াতেও হবে, এবং আমরা তখনই দেখেছি ঠিক তার 2 বছর পরেই NRCCA হচ্ছে। আমরা তখনই জানতাম যে আসামে এই জিনিসটা ঘটতে যাচ্ছে, যে আপনি আসাম মুভমেন্টের কথাটা বললেন, যেটা 79 থেকে শুরু। ওখানে যেটা গুরুত্বপূর্ণ, এবং এটা খুবই ইন্টারেস্টিং আবারও, যে রিজিনাল পলিটিক্সের জায়গা থেকে অথবা লোকাল পলিটিক্সের জায়গা থেকে, যে আসামে ওরা কিন্তু হিন্দু মুসলিম ব্যবধানটা করছে না, ওরা ওদিকে ওটাকে বলতে যাচ্ছে যে ওটা ওদের নন কমিউনাল পজিশন, কিন্তু নন কমিউনাল পজিশনটা কিন্তু আবার খুবই জেনোফোবিক একটা পজিশন। হ্যাঁ, ওরা বলতে চাচ্ছে আমরা কোনো হিন্দু হোক মুসলমান হোক, আমরা কোনো বাংলাদেশি আমাদের এখানে চাই না, সবাই যেন চলে যাক। আমরা এইটা প্রকাশ্যে দেখি যে NRCCA এর কনটেক্সটে যখন প্রোটেস্টগুলো হয়, তাদের প্রোটেস্টগুলো এই ধরনের প্রোটেস্ট ছিল, এই ভিত্তিতে, যেখানে অন্যান্য প্রোটেস্টগুলো ছিল যে এটা তো বেআইনি, এরকম ধরনের বিভাজন তৈরি করাটা আসলে বেআইনি, তুমি এইভাবে ধর্মের ভিত্তিতে মানুষজনকে সিটিজেনশিপ দিবে বা দিবে না এটা করতে পারে না। ধর্মের ভিত্তিতে এই যে ওরা যে বলছিল যে মাইনরিটি বাংলাদেশ বা অন্যান্য শ্রীলঙ্কায় যদি মাইনরিটি হিন্দু হয় তাহলে তাদেরকে সিটিজেনশিপ, এটাকে ওরা বলছিল যে এটা একটা ডিসক্রিমিনেটরি প্র্যাকটিস, সেই জায়গা থেকে তাদের প্রতিবাদটা আসছে। তো এই পুরো জায়গাতে যেটা আমার মনে হয় মাথায় রাখা দরকার হচ্ছে কি, যে তারা 2 ধরনের খেলা খেলছে এখানে, একটা ডোমেস্টিক, একটা রিজিনাল। যে একটা ডোমেস্টিক্যালি তারা একটা তাদের হিন্দু রাজ্য তৈরি করার একটা যে ইচ্ছা, সেটা তারা সামনে পোষণ করছে, এবং সেটার সাথেই তারা নিয়ে আসছে তাদের নিউ লিবারাল ডেভেলপমেন্ট। আমরা যদি এখন পশ্চিমবঙ্গের ইলেকশনের কথা ভাবি, সেটা ভাবাটা আমি মনে করি জরুরি, কারণ আমরা আজকে যে পুষিনটা দেখছি সেটারই ফল হিসেবে, হ্যাঁ, কারণ শুভেন্দু এসে বলেছে যে আমি এই কাজটা আমি হাতে নিচ্ছি। বিজেপির কাজ সবসময় এটাই ছিল, এবং সেটাকে সে এসেই সে ফল দেখাচ্ছে, হ্যাঁ, যে দেখো আমি টেকিং আ হার্ড স্ট্যান্স, এবং আমি আসার সাথে সাথেই আমি এই পজিশনটা নিচ্ছি এবং তাদেরকে দৃশ্যমান করে দেখাচ্ছি এই জিনিসটা। তো এখন আমরা যদি পশ্চিমবঙ্গেও দেখি যে হঠাৎ করে বিজেপি কেন চলে আসে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে একদিকে হিন্দুত্ববাদী ধারণা তো আছে, কিন্তু তার সাথেও আছে এই যে উন্নয়নের একটা চাহিদা, হ্যাঁ, যে পশ্চিমবঙ্গ যে অন্যান্য স্টেটগুলোর থেকে আরেকটু গরিব, হ্যাঁ, ওদের যে উন্নয়ন যে আরেকটু কম হয়েছে, এই যে একটা ব্যবধান আছে এখানে, হ্যাঁ, সেটার প্রতিক্রিয়া হিসেবেও আমরা এই শুভেন্দুর জয় আমরা দেখতে পারি। কিন্তু এখানেও আমরা দেখছি যে এই মুসলমান প্রশ্নতে তারা দলিত এবং বাঙালি মুসলমানকে ভিন্নভাবে দেখছে না, তাদেরকে একইভাবেই দেখছে, এবং বাঙালি মুসলমানের প্রতি তাদের যেই ঘৃণা, তাদের দলিতদের প্রতি যেই ঘৃণা, সেটার সাথেই মিশে যাচ্ছে। এখানে একটা কাস্ট কোয়েশ্চেন এখানে অটোমেটিক্যালি চলে আসে। তো সীমান্ত এলাকায় আমরা দেখি এটার ইনঅ্যাকশন, আপনি কি বলেন, হ্যাঁ, যে এখন সীমান্ত এলাকায় আমরা ব্যবস্থাপনাটা কি দেখি, ব্যবস্থাপনা দেখি আবারও যে এই যে বাঙালি মুসলমান
সম্প্রদায় এবং দেখি দলিত সম্প্রদায়, এবং আমরা দেখি তারা আসলে মিলেমিশেই আছে। আমি বিভিন্ন জায়গায় এই এপার ওপার সীমান্তে আমি দেখেছি এই একসাথে থাকার এই ব্যাপারটা। তো সেখানে আমি যেটা আমার মনে হয় ইউজফুল হচ্ছে গিয়ে, ওরা কিন্তু এই দুদিককার বর্ডার ফোর্সকে, বিএসএফ হোক বিজিবি হোক, দুটোকেই খুব সাসপিশিয়াসলি দেখে। ওরা দেখে এই ফোর্সগুলোকে রাষ্ট্রেরই একটা হাতিয়ার হিসেবে, যে তাদের কোনো কাজে আসবে না। কারণ ওই একটা জায়গা থেকে যেখানে এক ধরনের মানে ক্ষোভ, যে চারিদিকে উন্নয়ন হয়ে যাচ্ছে, তাদের এলাকাগুলোতে হচ্ছে না। আমার গবেষণা যেমন ছিল কিছু ল্যান্ড পোর্টের পার্শ্ববর্তী এলাকায়, তো ওরা দেখছে যে ল্যান্ড পোর্ট দিয়ে সারাদিন যাতায়াত করছে ট্রাক, মালামাল, গরু, কিন্তু তারা যখন গরু নিয়ে যায় তখন তারা মারা পড়ছে। তো তখন ওরা বলছে যে তোমরা যদি ব্যবসাই করবে, কেন খালি তোমরা ব্যবসা করতে পারবে, আমরা কেন ব্যবসাটা করতে পারবো না? তোমরা যখন ব্যবসা করছো তখন এটা ঠিক, তখন সেটা খুব ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার থেকে সাহায্য করছে, কিন্তু আমরা যখন করছি সেটাকে তোমরা ক্রিমিনালাইজ করছো, তখন আমরা ক্রিমিনাল, তখন আমরা ইনফিলট্রেটর। এবং এখানে একটা নাম্বারের খেলা তখন চলে আসে, যে এই কতজন বাংলাদেশি ভারতে আছে, 19 লক্ষ, 20 লক্ষ, 2 কোটি, হাজারো কোটি, যেটাই হোক না কেন, এখানে যেটা আমি আমার গবেষণার সময় আমি দেখলাম যে এই আমাদের ডিবেটে এখানেই আটকে যায়। না 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 0, না 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 2 কোটি, না 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 20 কোটি, না 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 20 লাখ, এই যে এই নাম্বার থ্রোয়িংয়ের যে ব্যাপারটা। কিন্তু যেটা আমার মনে হয় ইউজফুল মাথায় রাখার জন্য হচ্ছে কি, যে এই যে এখানে কাউন্টিংটা কেমন করে হচ্ছে, কে গুনছে, আপনি কেমন করে জানেন এখানে 20 লাখ আছে? হ্যাঁ, যেখানে আপনি বাঙালি মুসলমান এবং বাংলাদেশিদেরকে পার্থক্যই করতে পারছেন না, সেখানে আপনি কি করে বলছেন? তো যার কারণে এখানে আপনার একটা কনফিউশন চলছে, আপনি এমনিই বলে দিচ্ছেন এ। বি আরেকটা যেটা হচ্ছে, যে আপনি অনেক সময় যেমন আপনি বর্ডার এলাকাগুলোতে দেখবেন, বা বিএসএফ চেকপোস্টে দেখবেন, বা কাস্টমস অফিসে দেখবেন, যে তারা একটা কাউন্ট রাখে, যে যারা ধরা পড়ে, হ্যাঁ, যে তাদের একটা অ্যাকাউন্ট। কিন্তু আপনি একজন ব্যবসায়ী, আপনি সকালে একবার যান, দুপুরে একবার যান, রাতে একবার যান, আপনাকে তাহলে 3বার আপনি কাউন্ট হচ্ছে। হ্যাঁ, আপনাকে অনেক সময় কিন্তু ছেড়েও দিবে। হ্যাঁ, তো এখানে ডাবল কাউন্টিং, ট্রিপল কাউন্টিং, মানে এই কাউন্টিংটা কিন্তু চলছে। ওরা তখন বলছে যে এরা সবাই এখানে এসে থাকে, ওরা কিন্তু ওখানে এসে থাকে না, ওরা ওখানে যাচ্ছে, ব্যবসা করছে, শাড়ি বিক্রি করছে, চলে আসছে। এই একটা ঘটনা ঘটছে, আপনি বলতে পারেন যে এটা কিন্তু সবটাই আরোপিত। হ্যাঁ হ্যাঁ, এবং এটা কিন্তু এই সীমান্ত ব্যবস্থাপনার মধ্যেই আছে। সেখানে আপনার বিএসএফ গার্ডও এখানে পাঠাবে, আপনার বিজিবিও পাঠাবে, তারাও আবার একটু সুবিধা করে দিচ্ছে। এবং মাঝে মাঝে যখন ওরা ধরা পড়ছে যে ওরাও এই এটার সাথে সংযুক্ত, কারণ এখানে আবার কিছু মানে খুবই সমস্যাজনক দিকও আছে, যেমন ট্রাফিকিংটা যখন হয়। হ্যাঁ, যেমন অনেক জায়গায় আমি তখন দেখেছি যে আমাকে বলছে যে ওরা এখানে থাকে শ্বশুরবাড়ির উল্টো দিকে, জাস্ট নববিবাহিত ইত্যাদি ইত্যাদি। তো যেমন আমার গবেষণার সময় কিন্তু আমি বুঝে উঠতে পারিনি যে এটা কি আসলেই বিবাহিত নাকি এটা ট্রাফিকড হয়ে এসছে। হ্যাঁ, ওরা কি ভান করছে যেটা ওরা নববিবাহিত, নাকি আসলেই ওরা নববিবাহিত। যেমন এই পার্থক্যটা যেমন আমার বোঝার ক্ষমতা তখন ছিল না। কিন্তু এই দিকগুলোও আছে এখানে, এবং আমরা জানি যে এখানে বর্ডার সিকিউরিটি এটার সাথে জড়িত। এবং আমরা এটাও তখন দেখেছি যে সেই সময় আমি যখন ছিলাম, যে ওরা একটা পলিসি চেঞ্জ আনলো, যে ওরা এখানে আর একই লোককে রাখবে না, এখানে রোটেশনে আসবে। রোটেশনে আসার যেটা সুবিধা হলো, যে ওরা যাদেরকে বলছে গ্রামবাসী, তারাই গ্রামবাসী, বর্ডারের সিকিউরিটি তো আর জানে না। আমি যদি বলি না 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 জিল্লুর ভাই এখানেই থাকে, হ্যাঁ, তাহলে তো এখন ওই গার্ড এসে যদি বলে যে না থাকে না, এটা তো আর ওর বলার কোনো কিছু নেই, কারণ আমি নেইবার হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি যে এখানেই থাকে। তো এরকম একটা ঘটনাও তখন ঘটতে থাকে, যেখানে বোঝা যায় যে এই সীমান্ত ব্যবস্থাপনার একটা এই টানাপোড়েনের মধ্যে দিয়ে, এই ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে চলছে। কিন্তু এটার মধ্যে খুবই ক্রিটিক্যাল হচ্ছে কি, যে এই ইনফর্মাল সেক্টরটা, যেটা ছাড়া এখানে মানে এদের অনেকেই আমাকে বলছে যে এরা তো আসলে না খেয়েই মারা যেত। এবং তার এই বর্ডার সিকিউরিটি যাদের সাথে আমি কথা বলছি, তারা বলছে যে না, এটা ওরা বাঁচবে কেমন করে, ওরা তো আর কিছু করছে না, এখানে খেতি কাজ করতো, খেতি কাজের এখন কোনো কাজ নাই আর। আমরা দেখছি যে এক ধরনের ফেমিনাইজেশন অফ পেজেন্ট ওয়ার্কার্স। হ্যাঁ, এখানে এই যে স্বামীরা যেহেতু যাতায়াত করছে, এদিক সেদিক চলে যাচ্ছে, হ্যাঁ, নারীরাই বাড়িতে আছে, বাড়ি দেখছে, ক্ষেত খামার দেখছে ইত্যাদি, এবং সেখান থেকে আয় ভীষণই কম।
হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে এই ব্যবস্থাপনাটা এরকমই একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আমি বলবো। আসিফ, ডক্টর নাবিন পশ্চিমবঙ্গের নির্বাচনের কথাটা উল্লেখ করছিলেন এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারিতে এবং নির্বাচনের পরে এই নির্বাচন এবং ভারতীয় ওই রাজ্যের নির্বাচনের ফলাফল যা দেখা যাচ্ছে যে বর্ডার এরিয়াতে এদিকে জামাত ওইদিকে বিজেপি, মানে এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী বা উগ্র রাজনৈতিক গোষ্ঠীর একটা জয় জয়কার, এটার তাৎপর্য কি? প্রথমত এটা তো আইডেন্টিটি পলিটিক্সের একটা রমরমা অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেও উভয় জায়গাতেই। জনগণের ক্ষোভ ছিল, বাংলাদেশেও গণতন্ত্র নিয়ে ক্ষোভ ছিল, পশ্চিমবঙ্গে উন্নয়ন নিয়ে ক্ষোভ ছিল, এবং এই ক্ষোভের জায়গাগুলোতে যারা রাইট উইং পলিটিক্স করেন তারা যে সমাধানটা নিয়ে এসছে সেই সমাধানটা হচ্ছে যে আইডেন্টিটি মানে সলিডিফিকেশন, মানে ধর্মীয় আইডেন্টিটির মাধ্যমে নিজেদেরকে মোর ঐক্যবদ্ধ করা, আর একটা হচ্ছে যে একটা ইকোনমিক ডেভেলপমেন্টের একটা প্রমিস, যেটা পশ্চিমবঙ্গেও ঘটেছে। পশ্চিমবঙ্গের ব্যাপারটা শুধুমাত্র আমরা ধর্মীয় জায়গা থেকে দেখলে এবং ব্যাখ্যা করতে গেলে খানিকটা লিমিটেড হবে ব্যাখ্যা করা, কারণ অনেক আছে, আমি বলছি ওই শক্তির উত্থান। আমাদের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, বিশেষ করে সীমান্তের যে জায়গাটা, এখানে একটা জিনিস কি অনেকগুলো কারণের মিথস্ক্রিয়া আছে। একটা হচ্ছে যে সীমান্ত অলওয়েজ একটা বাংলাদেশ ভারতের যে সীমান্তটা, এইটার আসলে নেচারটা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল সীমান্তের মতো, মানে ক্রস বর্ডার যাতায়াত অনেক বেশি, কিন্তু এটার যে ম্যানেজমেন্ট এটা অনেকটা এলওসির মতো, লাইন অফ কন্ট্রোল, পাকিস্তানের সাথে যে ম্যানেজমেন্টটা, তার মানে হচ্ছে যে স্থানীয় যে ডাইনামিক্স আর স্টেটের যে ম্যানেজমেন্ট, এই দুইটার মধ্যে একটা মেজর পার্থক্য আছে। 2011 সালে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান এইটা বাংলাদেশ ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়, এবং সেইটার প্রেক্ষিতে কিছু কিছু জায়গায় বাংলাদেশ ভারত দুই দেশেরই সীমান্ত ম্যানেজমেন্টে কিছু রুলস রেগুলেশনস আসে এবং একটা লাইন অফ কমিউনিকেশনও মোর অ্যাডভান্স লেভেলে ডেভেলপ করা হয়, যাতে 2001 থেকে 5-এর যে সীমান্ত সংঘর্ষগুলো ছিল সেগুলোকে যাতে অ্যাভয়েড করা যায়। কিন্তু আমরা দেখতে পেলাম যে আলটিমেটলি ফাইনালি গিয়ে ওইটা খুব একটা কাজ করে নাই। এখন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে এই ক্ষেত্রে যেটা হয়েছে যে সীমান্তে যারা থাকেন তাদেরকে কিন্তু এই কনসিস্টেন্ট কনফ্লিক্টটা এভরিডে দেখতে হয়, প্রতিদিনকার তাদের জীবনের অংশ, বন্দুক, গুলি, গালি, হ্যাঁ, এবং হচ্ছে সেগ্রিগেশন, এটা তাদেরকে প্রতিদিন দেখতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলোতে কোঅর্ডিনেটেড ধরেন চ্যারিটি বেসড ক্যাম্পেইন, যেটা ডক্টর নাভিন বললেন যে ওখানে গরিবই কিন্তু একটা বিষয়, মানুষ গরিব, তাদের জীবন জীবিকার একটা ব্যাপার রয়েছে। বোথ বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও, পশ্চিমবঙ্গেও রাইট উইং যে পলিটিক্স, এই রাইট উইং পলিটিক্সের একটা মেজর এলিমেন্ট হচ্ছে চ্যারিটি, এবং চ্যারিটি সেই জায়গাগুলোতেই বেশি হচ্ছে যে জায়গাগুলোতে ওইটা নিড রয়েছে। এবং চ্যারিটি দুইভাবে হয়, একটা হচ্ছে যে এডুকেশনাল চ্যারিটি, হ্যাঁ, আপনি একটা মাদ্রাসা বানালেন, একটা স্কুল বানালেন, সেখানে বিনা পয়সা পড়ার একটা কমিউনিটি দিচ্ছেন। আর একটা হচ্ছে যে সেখানকার মানুষদেরকে শহরে আসার ব্যবস্থা করে দেওয়া। আপনি জানেন যে বাংলাদেশে ধরেন বাংলাদেশে বিশেষ করে একটা মেজর ইসলামপন্থী দল, তাদের যে পরিমাণ কোচিং সেন্টার আছে, এবং আপনি যদি দেখেন যে তারা কিভাবে ওই প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে একটা জায়গা দিচ্ছে, এটা তো অন্যরা দেয়নি। তো ফলে ওইখানে একটা লয়্যালটি জায়গা তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই। আর একটা হচ্ছে পার্টিশনের কিছু মেমোরি তো আছে যেটা আমরা কখনোই অ্যাড্রেস করিনি। এইটা হয়তো বা পশ্চিমবঙ্গের জায়গাতে খানিকটা ওরা ওদের মতন করে বলে, আমাদের এখানে তো ওইটার খুব একটা আলাপ নাই। সো ওইটাও একটা ব্যাপার। একটা জিনিস কি জরুরি ভাই, সেটা হচ্ছে যে সেন্টিমেন্ট কখনোই বর্ডার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ধরেন এই পারে যদি বিশ্বজিৎ নামের কোনো একজন হিন্দু যুবককে মানে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়, হ্যাঁ, এইটার আঘাত ওই পারে গিয়ে লাগবে। এবং ওই পারে যদি একজন মুসলমানকে একইভাবে মব লিঞ্চিং করা হয়, যে সে গরু জবাই করছে বা গরু পরিবহন করছে, সেটা কিন্তু এই পারে এসে প্রভাব ফেলবে। আমরা এই ইমোশনগুলো আসলে নিয়ন্ত্রণ করতে পারি না, এবং তখন ইকুয়েশনটা হয়ে যায় হিন্দু মুসলমান। বর্ডার এরিয়াতে আরও বেশি ইন্টেন্সিফাই হয়। আশঙ্কার ব্যাপারটা হচ্ছে যে এই ইন্টেন্সিফিকেশন যদি এইভাবে চলতে থাকে এবং যদি রাষ্ট্রের দিক থেকে কনস্ট্রাকটিভ নন কোয়ার্সিভ ইন্টারভেনশন না হয়, এইটা সামনে আরও সংঘর্ষ বাড়াবে। কারণ দেখেন, এখন আপনি যদি খেয়াল করে দেখেন, হ্যাঁ, যে বিডিআর যখন যাচ্ছে বাংলাদেশ থেকেও বাংলাদেশি নাগরিকরাও তার সাথে জয়েন করছে। ওইদিকে যখন বিএসএফ আসছে,
ওর সাথে কিন্তু ভারতীয় যে নাগরিকরা তারাও আসছে। মানে এখন সংঘাতটা কিন্তু শুধুমাত্র দুইটা দেশের ফোর্সের মধ্যে নাই, এটা কিন্তু দুইটা দেশের সীমান্তবর্তী মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এই যে লেভেল অফ এক্সাইটমেন্ট, হেট্রেড এবং হচ্ছে যে মানে এক্সপ্রেশনের যে প্যাটার্ন, এইটাকে আপনি ডিল করবেন কেমন করে? এটা তো স্থানীয় পর্যায়ে ডিলিং, কারণ হচ্ছে আবার আপনি স্থানীয় পর্যায়ে ডিল করতে পারবেন না যতক্ষণ না আপনার কেন্দ্রীয় পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক হবে। ঢাকা টু দিল্লি যতক্ষণ পর্যন্ত না সম্পর্কের একটা জায়গা হচ্ছে, বা ঢাকা টু কলকাতা যতক্ষণ পর্যন্ত একটা জায়গা হচ্ছে, ততক্ষণ এটা হচ্ছে না। কিন্তু এটা আবার কেমন করে হবে? কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী যে 5-6টি ভারতীয় রাজ্য আছে, তার মধ্যে অন্তত 4টিতে বিজেপি গভর্নমেন্ট, এবং 4টির বিজেপি গভর্নমেন্টেরই যে মেজর পলিটিক্যাল এজেন্ডা সেটা হচ্ছে যে বাংলাদেশে মুসলমান খেদাও। ওইটা পলিটিক্যাল একটা এজেন্ডাই। মেঘালয়ে যদিও বিজেপি সরকার নেই, কিন্তু সেখানে বিজেপির প্রভাব অনেক বেশি, এবং সেখানেও এই ধরনের রেটরিকগুলো আসছে। তো ব্যাপারটা আসলেই ডক্টর নাভিন যেটা বলছিলেন যে নাম্বারের না, এটা কি 100 জন, 1 লক্ষ বা 19 লক্ষের না, ব্যাপারটা হচ্ছে এইটা মানুষ কিভাবে নিচ্ছে। হ্যাঁ, যখন ধরেন আসামে এটা ওরা হিন্দু মুসলমান সবাইকে শুধু মানে বাঙালি হইলেই হয়েছে, কারণ আসামে আসামিয়া এবং বাঙালিদের মধ্যে একটা জাতিগত দ্বন্দ্ব রয়েছে। পশ্চিমবাংলায় তো বাঙালির সাথে বাঙালির জাতিগত দ্বন্দ্ব নেই, তখন ধর্মের ব্যাপারটা আসছে। ত্রিপুরায় আবার ব্যাপারটা অন্যভাবে আসছে। হ্যাঁ, তো প্রত্যেকটা রাজ্যে আবার এই ডাইনামিক্সগুলো আলাদা। সমস্যা হচ্ছে যে আমরা যখন ঢাকায় এগুলো নিয়ে আলাপ করি, তখন আমাদের আলাপের মধ্যে যেমন এই নুয়ান্সগুলো থাকে না যে ওকে ফাইন, যদি এটা আমার ডিল করতে হয় তাহলে আমি পশ্চিমবঙ্গ সরকারের সাথে কেমন করে ডিল করব, আসাম সরকারের সাথে কেমন করে ডিল করব, কিংবা ত্রিপুরা সরকারের সাথে কেমন করে ডিল করব, বিকজ তিনটার ফিনোমেনা সেম কিন্তু কারণ ভিন্ন। ঢাকা কি ওই রাজ্য সরকারগুলোর সঙ্গে এই ডিল করতে পারে না? ঢাকা মানে একটা কাজ যেটা হতে পারে যে দেখেন, আমরা এর আগের একটা এক্সাম্পল দেখেছি, যখন চাকমা যে স্বাধীনতাকামী যে আন্দোলন বা এক ধরনের স্বায়ত্তশাসনের যে আন্দোলন তারা পাহাড়ে করেছিল, এবং সেইখানের যে স্টেট ভার্সেস তাদের যারা তাদের অধিকারের জন্য মানে সংগ্রাম করছিল, এই দুই পক্ষের যে দ্বন্দ্ব, এবং সেক্ষেত্রে কিন্তু একটা বড় অংশের পাহাড়ি আদিবাসী তারা সীমান্ত পার হয়ে গিয়ে ওপারে গিয়ে আশ্রয় নেয়। আমরা যদি জ্যোতি বসু, বুদ্ধদেব বসুর এঙ্গেজমেন্ট দেখি, আমরা দেখবো যে মানে রাজ্য সরকার পর্যায়েও দুই সরকারের মধ্যে একটা ব্যাপার ছিল যে আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা সলভ করা যায় কিনা। হ্যাঁ, ওইখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের বাইরেও রাজ্য সরকার পর্যায়ে আলাপ হয়েছিল, এবং এইটা যদি আমরা পরবর্তীতে শান্তি চুক্তি বা অন্যান্য জায়গাতে দেখি, এগুলো নিয়ে অনেক বিরোধ আছে। হ্যাঁ, ন্যাশনালিস্ট জায়গা থেকে অনেক বিরোধ আছে, কিন্তু আমরা দেখবো যে ওখানে একটা লাইন অফ কমিউনিকেশন ছিল। আমরা এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়াইছি যে মানে বাংলাদেশ ভারতের সম্পর্ক অনেকটা স্থবির হয়ে আছে, এবং এই স্থবিরতা এটা বেশ মানে কয়েক বছর ধরেই চলছে, উত্থান পতন। এখন এখানে ঢাকার যে রোল, আমি শুধু ঢাকাকে একা দায়ী করব না, এটা আমার মনে হয় যে একই সাথে ঢাকা দিল্লি দুইটারই দায় রয়েছে, এবং একই সাথে আবার এই রাজ্য সরকারগুলোরও অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারটা রয়েছে। তো আমাদের দিক থেকে আমরা যেহেতু রিসিভিং এন্ডে আছি, এবং মানে আমরা তো আর ভায়োলেন্সটা ক্রিয়েট করছি না, আমরা তো পুশিং করছি না ভারতের মধ্যে, বা আমরা তো আমাদের নাগরিকদেরকে বলছি না যে তুমি যাও। হ্যাঁ, আমরা তো লিগ্যাল জায়গা থেকেই বলেছি যদি ইফ দের ইজ এ লিগ্যাল ডকুমেন্ট, লেটস সিট লিগ্যাল প্রসেসে এটা করি। যেটা হেমন্ত বিশ্ব শর্মা মানে একদম অন ক্যামেরা বলছে, সে বলছে যে রাতের আধারে আমরা এটা চুপ করে পুশ করব। তো এইটার পরেও যদি আমরা ভারত সরকারের কাছে আমাদের আপত্তি, প্রেশার জানাতে না পারি, এবং এইটা তারা মানে অ্যাকনলেজ না করে, তাহলে আমি বলবো যে এইটা আমাদের দিক থেকে কূটনৈতিক দুর্বলতা। এবং এই দুর্বলতা যদি মানে দুই পক্ষের মধ্যে না হয়, তাহলে এটা ডেফিনেটলি আমাদেরকে আঞ্চলিক অথবা আন্তর্জাতিক জায়গাতে যাওয়া উচিত। কারণ আমাদের সভারেন্টি, ইন্টিগ্রিটি এবং হচ্ছে যে এইটা রক্ষা করার দায়িত্ব সরকারের। হ্যাঁ, এবং সেখান থেকে শুধুমাত্র রেটোরিকে না থেকে, কারণ রেটোরিকে কি হয় যে ও অমুক জায়গা দখল করে নিলাম, হ্যাঁ অমুকটা এই করে ফেললাম, সুন্দর করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে রাত্রেবেলা এসে ঘুমায় পড়লো। দেখেন, ফরেন পলিসি ওইভাবে কাজ করে না। ইউ নিড ওয়ার্কিং গ্রুপ, ইউ নিড পিপল যারা এগুলো আন্ডারস্ট্যান্ড করে, এবং এটা স্থানীয় পর্যায়ে যেমন অ্যাডভোকেসির দরকার, আমাদের এটা গ্লোবাল পর্যায়ে অ্যাডভোকেসির দরকার। ডক্টর নাভিন, এবং আমি ওই যে দুপাশের ইলেকশন, বর্ডার এরিয়াতে ইলেকশনের ফলাফল নিয়ে একটু বুঝতে চাইছিলাম যে একটা এই যে আইডেন্টিটি পলিটিক্সের জিনিসটা, আমি বলবো যে এখানে আরেকটা সীমান্ত এলাকায় আরেকটা ধরনের আইডেন্টিটি পলিটিক্স কাজ করে, যেটা হিন্দু মুসলমানের বাইরে, যেটাকে আমি আমার বইয়ে বলেছি একটা লিমিনাল আইডেন্টিটি। হ্যাঁ, যেটা আপনি ধরে নিতে পারেন যে একটু এখান থেকে না, একটু এখান থেকে না, একটু সেখান থেকে আরেকটু
অ্যামরফাস, এতটা আমরা যেভাবে আইডেন্টিটিকে এই সময়ে একদম রিফাই করে ফেলেছি, হ্যাঁ, একদম হার্ড করে ফেলেছি যে আমি এই বা আমি সেই, সেখানে এক ধরনের উদারতা কাজ করে, সেখানে এক ধরনের ওপেননেস কাজ করে। এই যে আপনি মানে এখানে একটা আবার পলিটিক্স অফ ইমেজের একটা কাজ আছে। আপনি যে ছবিটা দেখে বললেন যে এখানে দু সাইডের সীমান্ত এলাকার লোকেরা দাঁড়িয়ে গেছে, এটা তাদের মধ্যেও একটা কনফ্লিক্ট হিসেবে আমরা দেখতে পারি। আমি কিন্তু আসলে সেভাবে দেখছি না, আমি কিন্তু তাদেরকে দর্শক হিসেবে দেখছি। তারা ওখানে দাঁড়িয়ে গেছে দর্শক হিসেবে, দেখি এখন এরা কী করে। কারণ বর্ডারটা ওদের ঘরের মধ্যে দিয়ে গেছে, বর্ডারটা তো ওরা চুজ করে নাই, তাই না? ওই জায়গাগুলোতে আপনি গেলে আপনি এটা কিন্তু খুব হাড়ে হাড়ে আপনি টের পাবেন যে তারা এই বর্ডারটাকে আসলে ঠিক মানেও না। তারা মনে করে বর্ডারটাই একটা অ্যাবারিশন, হ্যাঁ, যে এই বর্ডারটা থাকাটাই তারা মনে করে তাদের জীবনের প্রতি ঝুঁকি নিয়ে আসে। কিন্তু এখানে আবার একটা কন্ট্রাডিকশনও আছে, কারণ এই বর্ডার আছে বলেই তারা আবার ব্যবসাটা করতে পারে, এখানে একটা প্রাইস ডিফারেন্স আছে, জিনিস নিতে পারে, আনতে পারে, কিন্তু যার কারণে একটা কন্ট্রাডিক্টরি একটা রোল তারা দেখে বা কন্ট্রাডিক্টরি একটা রিলেশনশিপ তারা এই বর্ডারের সাথে, বর্ডার গার্ডের সাথে। যে এই যে আপনি বলছেন যে বর্ডারটা সারাক্ষণ বুলেট, সারাক্ষণ কাটা, তার সারাক্ষণ, সেটাও না। আপনি ওখানে গেলে আপনি দেখবেন যে বর্ডারে ওরা ওখানে কাপড় শুকাতে দেয়, হ্যাঁ, যে ওখানে ওরা তার মানে কি যে বর্ডারটাকে তারা নিজেদের জীবনের সাথে আবার মানিয়েও নিয়েছে, হ্যাঁ, যে এবং এক ধরনের ইনফর্মালিটিও আছে যেখানে তারা ওখানে কাপড় শুকাতে দেয় এবং সেটার কোনো রিপারকাশন নেই, সেটা ইটস ওকে, যে বর্ডার গার্ড সেটা মেনে নেয়। এবং আমি সেখানে দেখেছি যে স্পেশালি বিজিবির সাইডে, হ্যাঁ, ওরাও কিন্তু আসলে ভীষণ সেন্সিটিভ, হ্যাঁ, ওরা কিন্তু এরকম না। আমরা যেমন এই বর্ডারের ঢাকার ভিতরে, শহরের ভিতরে এই হিন্টারল্যান্ডসে বসে আমরা এক ধরনের যুদ্ধ যেটা ইম্যাজিন করি বর্ডারে হয়, সেটা কিন্তু আসলে হয় না, হ্যাঁ, যে সেখানে কিন্তু ওই যারা বর্ডার ব্যবস্থাপনায় কাজ করে তারাও অনেক সময় কিন্তু খুব হিউম্যানিটেরিয়ানভাবেই আসলে কাজটা করে। কিন্তু সমস্যাটা আসে কখন? যখন বাইল্যাটারাল রিলেশনশিপে সেন্টারের সমস্যা হয়, যখন পলিটিক্যালি সমস্যা হয়, যখন ডিপ্লোম্যাটিক্যালি সমস্যা হয়, এবং তখন তাদেরকে এক ধরনের ড্রামা প্লে করতে হয়, যেটা আমরা এখন দেখছি। সেখানেও আবার মানে আমরা যদি সীমান্ত কম্প্যারিজনটা করি, আমরা এটাও তাহলে বুঝবো যে পাকিস্তানের সাথে যেই সীমান্ত, সেটা তো আসলে ডেঞ্জারাস সীমান্ত, ওখানে যুদ্ধটা আসলে হয়ে যেতে পারে। আমাদের এখানে যেই ধরনের কনফ্লিক্টটা, সেটা আসলে আপনারা এটাকে নাটক বলতে পারেন। ওরা এই নাটকটা খেলে তারা এক ধরনের সুবিধা নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যে এই যে যুদ্ধের যে সুবিধাটা হয়, হ্যাঁ, মানে একটা দেশ যখন যুদ্ধে যায় এবং নিজেদেরকে নিয়ে বড় বড় কথা বলে আমরা যুদ্ধ জিতছি, এই যে এক ধরনের জিঙ্গুইজম, ন্যাশনালিজম যেটা আপনি তৈরি করতে পারেন, তারা সেটা বাংলাদেশি বর্ডারে করতে পারে, পাকিস্তানি বর্ডারে করতে পারে না। বাংলাদেশি বর্ডারে করতে পারে কারণ আমরা চুপ করে থাকি, বাংলাদেশি বর্ডারে করতে পারে কারণ আমরা কিছু এগুলো নিয়ে বলি না। পাকিস্তানে তো এই কাজ যদি করে ওরা মেরে দেবে, তাই না? হ্যাঁ, ওখানে আসলেই একটা যুদ্ধ চলে আসবে, হ্যাঁ, তো ওরা ওটা ঠেকাতে পারবে না। তো বাংলাদেশ তাদের জন্য একটা ম্যানেজেবল এনিমি তখন হয়ে যায়, কিন্তু আবার ফ্রেনেমিও বলতে পারেন, কারণ বাংলাদেশ কিন্তু ভারতের একমাত্র মিত্র দেশ, হ্যাঁ, এবং ভারত নিজেকে এখন একটা গ্লোবাল ইকোনমি হিসেবে, গ্লোবাল কান্ট্রি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বহির্বিশ্বে। এবং সেই জায়গা থেকে এটা তো খুব ভালো দেখায় না যদি মনে হয় যে ভারতের কারোর সাথে ভালো সম্পর্ক নেই তার আশেপাশে, সে একটা মিত্র দেশ হতে চাচ্ছে পৃথিবীর সবার সাথে, কিন্তু তার নিজের দেশেই সে সবচাইতে বেশি এনিমি স্টেট হিসেবে গৃহীত। সেটা তো আসলে তাদের জন্য ইটস নট আ ভেরি গুড লুক। তো ওই জায়গা থেকে বাংলাদেশকে তারা ম্যানেজ করতে চাইবে। ওখানেই কিন্তু আমাদের একটা লেভারেজ আছে, কারণ আমরা জানি যে পাকিস্তানের সাথে সম্পর্কটা তো আসলে ঠিক সেভাবে কখনো ঠিক হবে না, নেপালের সাথেও ঠিক না, কারণ সেটা তো আসলেই এক ধরনের একটা কলোনিয়াল রিলেশনে কাজ করে। এখানে তো অনেক ধরনের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস কাজ করে নেপালে। বাংলাদেশের সাথে বৈষম্য আছে, কিন্তু নেপালের মতো না, হ্যাঁ, তো সেখানে একটা সুযোগ আছে। এবং বাংলাদেশের জন্য আরেকটা যেটা সমস্যাজনক হচ্ছে যে আমরা তো আসলে ইন্ডিয়াকে উপেক্ষা করতে পারি না, আমাদের চারিদিকে ইন্ডিয়া, হ্যাঁ, আমাদের ওদের সাথে একটা ভালো সম্পর্কে যাওয়াটা আসলে খুব জরুরি। এবং যেহেতু তাদেরও এটা
একটা ইচ্ছা থাকার কথা, যেহেতু তারাও চাইবে বহির্বিশ্বে বলতে যে তাদের একটা এই দেশের সাথে তাদের ভালো সম্পর্ক আছে, তো সেটাকে আমরা আসলে কূটনৈতিক জায়গা থেকে, ডিপ্লোম্যাটিক জায়গা থেকে আমরা সেটা ব্যবহার করতে পারি, নোয়িং যে তারা এখানে আসলে ওরা এটা চাইবে। এখন এখানে এক ধরনের হ্যাবিট কাজ করে, হ্যাঁ, ওরা যেটা এখানে করছে, যে এই যে ধরনের পুশিন এই সিনারিও, এটা আমার মনে হয় যে এটা আসলে বেশি দিনের সিনারিও হবে না। ওদের ডোমেস্টিক যখন ফায়দা নেওয়া হয়ে যাবে তখন এই জিনিসটা আবার শুরু হয়ে যাবে। তো কিন্তু আমরা কিন্তু এটা এক্সপেক্ট করতে পারি কিছুদিন পর পর তাদের নিজস্ব ডোমেস্টিক কারণে তারা এই পুশিংটা করবে। এবং এখানেই আমরা যেটাকে আমরা 2 লেভেল গেমস বলি, তারা ফরেন পলিসি দিয়ে ডোমেস্টিক পলিসি করবে, ডোমেস্টিক পলিসি দিয়ে আবার ফরেন পলিসি করবে। এখানে আমরা তখন এই জিনিসটা কিন্তু সিগন্যালিংয়ের দিক থেকে তাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ, কারণ শুধু এসে তাদেরকে এই কাজটা করতে হয়েছে বলতে যে আমরা এই হার্ড লাইনটা নিচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছ কি হচ্ছে। তো এটা তার জন্য ডোমেস্টিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে ওই আইডেন্টিটি পলিটিক্সের ব্যাপারটা, এই যে এখানে জামাত আর এখানে বিজেপি, ওই দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এদের মধ্যে তো কোনো পার্থক্য নেই আসলে। হ্যাঁ, যে ডানপন্থী তো ডানপন্থী, হ্যাঁ, যে জাস্ট ওরা সিম্বলটা ভিন্ন, তাদের রূপটা যেটা সামনে আনে সেটা একটু ভিন্ন, কিন্তু ভাষাটা তো আসলে একেবারেই একই, তাই না? এটা অন্যদেরকে খারিজ করে দেওয়ার একটা রাজনীতির ভাষা একই। তো সেই দিক থেকে আবার আমরা বলতে পারি স্ট্রেঞ্জ বেডফেলোজ, আবার নট সো স্ট্রেঞ্জ। কারণ এবং আপনি এটাও দেখবেন যে বাংলাদেশিদেরকে ওপারে যারা ব্যবহার করে তারা আবার বিজেপির সাথেই, কারণ তারা আবার ব্যবসা বাণিজ্যে তাদের হাত বেশি, হ্যাঁ, তাদের এই লো ওয়েজ ওয়ার্কার্স তাদেরই দরকার। হ্যাঁ, তো এই যে এটা ওদের জন্য আবার ওই পুরনো পয়েন্টেই ফিরতে হচ্ছে, হ্যাঁ, যেটা তো ওদের জন্য পারফেক্ট সিচুয়েশন। আমরা বাংলাদেশিদেরকে নিয়ে আমাদের সব লো ওয়েজ কাজে দিব, এই যে যেমন ময়লা সর্টিং, হ্যাঁ, এটা ওরা আর করতে চায় না। হ্যাঁ, তারা এখানে সব বাংলাদেশিদেরকে বসিয়ে দিচ্ছে যে আমরা এদেরকে নিব, আমরা এদেরকে দিয়ে সবচেয়ে নিম্ন মানের কাজগুলো করাবো এবং আবার ওদেরকেই ব্যবহার করে পলিটিক্সটা করব। এখন এর মধ্যে ভোট ব্যাংকের পলিটিক্সটাও চলে আসে। এখন ওই দিক থেকে যে আপনি আবার লক্ষ্য করবেন যে যখন পারাপার হচ্ছে, এখানে কাস্ট ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ এখান থেকে যখন হিন্দু ওপারে যাচ্ছে, ওখানে যেহেতু সে কাস্টের সম্মুখীন হচ্ছে, ওখানে যেহেতু তাদেরকে নমঃশূদ্র বলা হচ্ছে, হ্যাঁ, সেটা তো আর ঠিকই ভালো লাগছে না, হ্যাঁ, যেটা এখানে আবার একটু হিডেন অবস্থায় থাকে, তাই না? তো এটাও অত সহজও না, হ্যাঁ, যে আমরা এভাবে খুব সুন্দরভাবে বাইনারি তৈরি করে হিন্দুরা এদিকে চলে যাবে, মুসলমানরা এখানে চলে যাবে। কারণ হিন্দুও একটা ইউনিফর্ম কমিউনিটি না, মুসলমানও একটা ইউনিফর্ম কমিউনিটি না। আর এই জিনিসটা সীমান্ত এলাকার লোকেরা খুব ভালো বোঝে, যে এই ক্যাপিটালিজমের যেই সাইড ইফেক্ট, হ্যাঁ, যেটা আসলে ক্লাসটাই দেখে, ধর্মটা না, এই জিনিসটা আমি বলবো সীমান্তের লোকেরা খুব ভালোবাসে এবং আমি বলবো সেখানেই আসলে আসার আলো। হ্যাঁ, কারণ ওখানে গেলে আপনি দেখবেন যে আমরা যেভাবে বাংলাদেশের জায়গা থেকে হোক বা ভারতের জায়গা থেকে হোক আমরা যেভাবে এক অন্যকে খারিজ করে কথা বলি, সেটা কিন্তু সেখানে আর সম্ভবই না। ওরা নিজেদেরকে আলাদাভাবে দেখে না, বরং এই দেশগুলোকেই, রাষ্ট্রগুলোকেই মনে করে অনেক ক্ষেত্রে ইললিজিটিমেট এবং ওদেরকেই মনে করে তারাই অন্যায় করছে এইভাবে বিভাজনটা তৈরি করে। আসিফ, আমরা শেষের দিকে, সো আঞ্চলিক ভূরাজনীতি, বিশেষ করে ভারত, মিয়ানমার এবং চীনের প্রভাব বাংলাদেশের নিরাপত্তা হিসেবকে আসলে কিভাবে প্রভাবিত করছে, এবং আগামী 1 বছরের যদি একটা সামনের দিকে তাকাতে চাই, সবচেয়ে বড় নিরাপত্তার ঝুঁকি কি দেখেন বা কোনো সম্ভাবনার জায়গা আছে কিনা, খুব ছোট করে? মানে এই আলাপটা আসলে আমি ডক্টর নাবিনের একটা পয়েন্ট একটু অ্যাড্রেস করে করছি। উনি যে ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করলেন সেখানকার বর্ডার এরিয়া এবং বর্ডার নিয়ে যে একটা মানে এক ধরনের মানে গ্রহণযোগ্যতা এবং দ্বন্দ্ব, আমি তার সাথে ক্যাটেগরিক্যালি একমত। তবে নাটকের জায়গাটাতে আমি একটু দ্বিমত করব, কারণ ডেফিনেটলি আমরা মানে সোশ্যালজিক্যাল অ্যানথ্রোপোলজিক্যাল ফ্রেম থেকে এটাকে ইনডেপথ আরও এই নুয়ান্সগুলো ধরা যায়, হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম জিওপলিটিক্যাল ম্যাটার্স যখন বর্ডারের কোয়েশ্চেন আসে এবং বর্ডার যদি শুধু মাত্র বর্ডারে যারা বসবাস করছে তাদের সহমর্মিতার ফ্রেম থেকে দেখি, ইট গিভস এক্সপ্লেনেশন, বাট উই ক্যান নট মানে আমরা ঠিক ইগনোরও করতে পারি না যে সেখানে কী ধরনের জিওপলিটিক্যাল অ্যাক্টররাও কাজ করে। ফর এক্সাম্পল ধরেন, আমরা যদি রাইট নাও বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যগুলোর বর্ডার রয়েছে, সব বর্ডার কিন্তু একই রকম না, সব বর্ডারে কনফ্লিক্ট কিন্তু একই লেভেলে না।
কোনো বর্ডারে আমরা যদি কনফ্লিক্টের ফ্রেমিং করি 1 থেকে 5 পর্যন্ত ক্যাটাগরিতে, কোনো বর্ডারে হয়তো বা কনফ্লিক্টের লেভেল 1 অথবা 2-তে, কোনো বর্ডারে আবার কনফ্লিক্টের লেভেল হচ্ছে 5-এ। তো এই এবং যেমন শুধুমাত্র এই রিসেন্ট মানে গত 1 বছরে যদি আমরা বর্ডার কনফ্লিক্ট ম্যাপ করি, আমরা দেখব যে এই কনফ্লিক্টটা বেশি হয়েছে 22টা জেলায়, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কিন্তু আরও অনেকগুলো জেলায় রয়েছে। তাহলে আমি আসলে কোন জেলার স্যাম্পলটাকে আমি ধরে নিব এটা ব্যাখ্যা করার জন্য, সো আমি মোর জিওপলিটিক্যাল জায়গা থেকে যেহেতু কথা বলছি, সো আমার মনে হয় যে উই শুড বি অলসো কশাস অ্যাবাউট দ্য জিওপলিটিক্যাল থিং। কারণ হচ্ছে যে ইটস ট্রু যে মডার্ন আর্গুমেন্টে আমরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করি, রাষ্ট্রের চিন্তাকে অনেকভাবেই মানে রাষ্ট্র মানুষের জীবনে যে নিয়ন্ত্রণটা করে সেটাকেও আমরা অনেকভাবে ক্রিটিক্যালি দেখি, কিন্তু রাষ্ট্র এক্সিস্ট করে। এবং আপনি ডক্টর নাভিন যে সম্পর্ক, যে সৌহার্দ্য, সম্প্রীতি বা দ্বন্দ্ব, রাষ্ট্রের মধ্যেও অনেক ক্ষেত্রে সিমিলারভাবেই রাষ্ট্র অনেক ক্ষেত্রে অ্যাক্ট করে। রাষ্ট্রেরও ইগো থাকে, মানে আমরা যখন রাষ্ট্রকে অ্যাজ আ এন্টিটি আকারে চিন্তা করি, আমাদের মনে একটু কম না, আমাদের ইগোটা মনে একটু কম। ইট ডিপেন্ডস মেবি। সো যেটা হয় যে, এবং যেখানে ডক্টর নাভিন একটা পয়েন্ট খুব চমৎকারভাবে বলেছেন যে আমরা যে এই যে মানে সম্পর্কের যে জায়গাটা, উনি যে সুসম্পর্ক তৈরি করার উপরে যে জোরটা দিচ্ছেন, ওই জায়গাটাতে আমাদেরকে আসলে ভাবতে হবে। কারণ আমরা যদি মোর কনফ্লিক্ট ইম্যাজিন করি, আমরা আসলে কনফ্লিক্ট সলিউশনের দিকে যাব। বাট আমরা যদি ডক্টর নাভিন যে নোয়ান্সের কথাগুলো বলেন, আমরা যদি ওই নোয়ান্সগুলোতে ফোকাস করি, তাহলে আমরা মোর হচ্ছে যে কো এক্সিস্টেন্স এবং সলিউশনের দিকে যাব। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে 3টা মেজর জিওপলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশ অ্যাড্রেস করে, যেটা অনেক কান্ট্রির জন্য শুধু 2টোতেই সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এটা 3টা। একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র না রাশিয়া, মানে কোন পক্ষ নেবে। আর একটা হচ্ছে যে চায়না নাকি রাশিয়া, সরি চায়না নাকি যুক্তরাষ্ট্র, থার্ড আর একটা কোয়েশ্চেন চায়না নাকি ইন্ডিয়া। তার মানে গ্লোবাল গ্রেট পাওয়ারের যে গেম, সেখানেও বাংলাদেশকে ধরেন পক্ষপাতিত্বের 2টা প্রশ্ন করতে হয়। রিজিওনাল লেভেলে তাকে আরও একটা ডিল করতে হয়, এবং এইটা ডিল করতে গিয়ে আমরা আমাদের ডোমেস্টিক পলিটিক্সের সাথে মেলায় ফরেন পলিসি যেটা করছি, সেটা হচ্ছে যে আমরা না কখনো অনেক বেশি প্রো ইন্ডিয়া হয়ে যাই, কখনো বেশি অ্যান্টি ইন্ডিয়া অনেক বেশি হয়ে যায়, কখনো বেশি খুব প্রো আমেরিকা হয়ে যায়, কখনো বেশি খুব অ্যান্টি আমেরিকা হয়ে যায়। মানে এই যে আমাদের এক্সট্রিমে চলে যাওয়া, হ্যাঁ, আমাদের যে ফরেন পলিসিতে একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যালাইনমেন্ট দরকার, হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যাল ব্যালেন্সিং দরকার, এই আলাপটা হয় না। এবং সীমান্তের ক্ষেত্রে আমরা আসলে এই বিপত্তিতেই পড়েছি যে বাংলাদেশের সীমান্ত ভারতের সাথে যেটা রয়েছে এবং মায়ানমারের সাথে রয়েছে, কনফ্লিক্ট জোনটা আইডেন্টিফাই করা, এবং সেইখানে যে অ্যাক্টরগুলো রয়েছে সেটা কি চায়না এলিমেন্টের সাথে ইনভলভ, সেটা কি ইউএস এলিমেন্টের সাথে ইনভলভ, যেমন মায়ানমারের ক্ষেত্রে চায়না ইউএস এলিমেন্ট ডিপলি ইনভলভ, ইন্ডিয়ার ক্ষেত্রে ডোমেস্টিক পলিটিক্স। তাহলে আমার পলিসি কী হবে, এইটা অ্যাড্রেস আমি কীভাবে করব, ওই ভাবনাটা একদম ছোট্ট করে 1 বছরে আমার মনে হয় যে এই সীমান্ত সংঘাত বাড়বে এবং এইটা আরও সিভিয়ার লেভেলে যাবে। কারণ হচ্ছে যে কোনো টুলসের উপযোগিতা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত এই ধরনের রিজিওনাল পাওয়ারগুলো সেই টুলসগুলোকে ইউজ করতে থাকে। বাংলাদেশ ইজ নট আ রিজিওনাল প্লেয়ার, আমরা রিজিওনাল রিসিভার, whereas ইন্ডিয়া হচ্ছে রিজিওনাল প্লেয়ার। দ্য সেম থিং, চায়না ইজ অলসো আ রিজিওনাল প্লেয়ার, এবং সে হচ্ছে মায়ানমারে যে গেমটা খেলছে বা ইন্ডিয়া আমাদের বর্ডারে যে গেমটা খেলতে যাচ্ছে, এইটা সামনে আরও ইন্টেন্সিফাই করবে। এবং আমার ধারণা যে বাই দ্য টাইম ধরেন নেক্সট চায়না সফর হবে, উই উইল স্টার্ট সিইং মোর পুশ অন দ্যাট। এখন কথা হচ্ছে সলিউশন কি, আই রিয়েলি ডোন্ট নো সলিউশন কি, বাট একটা সলিউশন হতে পারে হ্যাভিং আ 48 আওয়ার্স ট্রিপ অ্যারাউন্ড দ্য সাউথ এশিয়া। মানে পাকিস্তান যাও, ইন্ডিয়াতে যাও, নেপালে যাও, গিয়ে বলো যে ডোন্ট টেক দিস চাইনিজ ট্রিপ ভেরি সিরিয়াসলি, আমরা ওদের কাছেও যেরকম বাণিজ্যের জন্য যাচ্ছি, তোমার কাছেও বাণিজ্যের জন্য যাচ্ছি, লেটস হ্যাভ আ ফটোগ্রাফ অ্যান্ড রিডিউস দ্যাট টেনশন। কারণ আদারওয়াইজ আমরা যদি এই চায়না রাশিয়া, চায়না ইউএস, ইন্ডিয়া রাশিয়া, ইন্ডিয়া চায়না এই গেমের মধ্যে যাই, নিদার উই আর স্টেটের জায়গা থেকে ক্যাপেবল, নর আমাদের ডোমেস্টিক পলিটিক্স ওই স্টেবিলিটির পর্যায়ে আছে যেটা আমরা হ্যান্ডেল করতে পারি। জাস্ট 30 সেকেন্ডস। আচ্ছা, আমি বলবো যে এই জিও পলিটিক্সটা আসলে ব্যালেন্সিং একটা অ্যাক্টের মধ্যেই ফেলতে হবে, হ্যাঁ, কিন্তু আমরা ওই একটা জায়গায় যেখানে আমরা আসলে কাউকে ফেলতে পারবো না, হ্যাঁ। এখন আনফর্চুনেটলি আমাদের
চুজ করার, যে আপনি যেটা বলছেন, আমাদের উই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি অফ চুজিং আওয়ার অ্যালাই। আমাদের সবার সাথে মিলে থাকতে হবে, যার কারণে মানে কোয়াইট ডিপ্লোমেসি মেড সেন্স। হ্যাঁ, কারণ ওটা কিছু তেমন করতেও হয় না, সবার সাথে ভালো সম্পর্ক রাখা যায়। কিন্তু আমাদের এই কোয়াইট ডিপ্লোমেসিটা আমাদের জন্য আর কাজ করছে না। আমাদের একটু মেরুদণ্ড সহকারে আমাদের কাজ করতে হবে, আমাদের নিজেদের ইন্টারেস্টটা সামনে আনতে হবে। এই যেমন ইউএস ট্রেড ডিলটা নিয়ে যেমন, হ্যাঁ, মানে এমন কেন হবে যে আমাদের সাথে, যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, তাদের সামনে আমরা পুরো বিলীন করে দিব? হ্যাঁ, এটা তো হওয়ার প্রয়োজন নেই। আমাদের সবার সাথেই আমরা আত্মসম্মান নিয়ে আমরা এঙ্গেজ করতে চাই, এবং সেটা ছোট দেশরাও করতে পারে, সেটা সেই আশাটাই আমি রাখতে চাই। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আসিফ আলী এবং ডক্টর নবীন মুর্শিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে, এবং এই আলোচনা করতে করতে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা হচ্ছে। খুব বেশি বিপদ যে সামনে হবে এই সম্পর্কের ক্ষেত্রে, বা বাংলাদেশকে একদম বিপদে ফেলে দিতে পারবে ভারত, এটা কখনোই মনে হয় না। কারণ সেটা ভারতের জন্য খুব সুখকর হবে না। এটা আমাদের উভয় পক্ষকেই মাথায় রাখতে হবে। কিন্তু এখানে ড্রামার কথা আলোচনা হয়েছে, এখানে নানা ধরনের খেলাধুলা হবে, কে এর থেকে বেশি অ্যাডভান্টেজ নিতে পারে সেই চেষ্টাটা চলতে থাকবে। তবে একটা কথা ঠিক, যে এই ধরনের ডিল করবার জন্য বা যে কোনো ধরনের নেগোসিয়েশনে বাংলাদেশের যে সক্ষমতা বা মেরুদণ্ড সোজা রাখবার কথা আলোচনার মধ্যে এসে, সেটা যথেষ্ট পরিমাণে দুর্বল। সেটা যতক্ষণ পর্যন্ত আমরা তৈরি করতে না পারছি, সেই সক্ষমতা যতক্ষণ পর্যন্ত অর্জন না করতে পারছি, অপরকে খুব বেশি দোষ দিয়ে আসলে লাভ নেই। আমি মনে করি এই জায়গায় আমাদের সরকারের নীতি নির্ধারকদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। সেটা চীনের কথা বলি, ভারতের কথা বলি, কিংবা যুক্তরাষ্ট্রের কথা বলি, কিংবা আগে কোথায় যাব সেটা নিয়ে আমাদের অস্থির থাকতে হচ্ছে। আমরা কি শেষ পর্যন্ত মালয়েশিয়াতে যেতে হচ্ছে, মালয়েশিয়ার পরে কোথায়, আমি কি আগে ভারত যাব না চীনে যাব? সো নিজের আত্মমর্যাদা, নিজের সম্মান, নিজের মেরুদণ্ড এবং নিজের সক্ষমতা যতক্ষণ তৈরি না করতে পারি, ততক্ষণ এই জুজুর ভয় আমাদের মধ্যে কাজ করতেই থাকবে, এবং সেটা একটা বড় সংকট। কিন্তু আমরা আশা করব যে আমাদের নীতি নির্ধারকরা সেটা ভেবে দেখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।